Students, welcome to online study 24/7. এসএলএসটি মাদ্রাসা 3rd মার্চ তোমাদের হতে চলেছে। এছাড়া এসএলএসটি মাদ্রাসা এবং বিহার স্টেট ফিলোসফির জন্য যারা অনলাইন মক টেস্ট, কারণ তোমাদের এখানে 90 মার্কসের মক টেস্টের আয়োজন করা হয়েছে, তোমরা যারা এরকম মক টেস্টে জয়েন করতে চাও তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা কিভাবে জয়েন করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে ফিলোসফি সোশ্যাল পলিটিক্যাল যে টপিক রয়েছে সেই টপিকের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমি বলেইছিলাম যে প্রতিদিনের ডেইলি টপিক এবং ডেইলি এমসিকিউ আমি এখানে তোমাদের এক্সামের আগে অবধি আমি আলোচনা করার চেষ্টা করব। তাই আজকে আমরা সোশ্যাল পলিটিক্যাল নিয়ে আলোচনা করব, আগের দিন আমরা এথিক্স নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো দেখে নিই সোশ্যাল পলিটিক্যালের মধ্যে আমাদের কোন কোশ্চেনগুলো, তোমরা এই এমসিকিউগুলোকে তোমরা প্র্যাকটিস সেট হিসাবেও নিতে পারো। কোনগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বা কোনগুলো আগামী আমাদের যে এসএলএসটি বা বিহার স্টেট সেখানে আসতে পারে। এখানে কিন্তু বহু কোশ্চেন তোমাদের এরকম আছে যেগুলো আমি প্রিভিয়াস ইয়ার থেকে সংগ্রহ করেছি। তাহলে চলো দেখে নিই কী কী কোশ্চেন রয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি সেটি হলো সমাজ দর্শনের আলোচ্য বিষয় কী। আমাদের যে সমাজ দর্শন রয়েছে সেখানে আলোচ্য বিষয়, কিন্তু আলোচ্য বিষয় আমাদের জানতে হবে, কারণ আমাদের এমসিকিউতে 1, 2, 3 করে আমাদের দিতেই পারে যে কোনটা অড সেটাকে বাদ দাও। তো আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি সমাজ, ব্যক্তির সামাজিক প্রকৃতি, বিভিন্ন সামাজিক বিজ্ঞান। নেক্সট কি? নেক্সট বলছে সম্প্রদায় ও সংঘ কি এক? কখনোই না। সম্প্রদায় এবং সংঘ দুটো ভিন্ন বিষয়। ম্যাকাফারের মতে সম্প্রদায়ের ভিত্তি কি? সম্প্রদায়ের ভিত্তি হলো অঞ্চল এবং স্বজাত্যবোধ। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলোকে তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে। আমি জাস্ট আজকে কোনো রকম গান্ধীজি বা অন্য কোনো সোশ্যাল পলিটিক্যালের কোনো থিঙ্কারের মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আমি মূলত তোমাদের যে ফার্স্ট যে তোমাদের পয়েন্টটা সোশ্যাল পলিটিক্যালের জাস্ট সম্বন্ধে কি জানো সেই বিষয়ে কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করছি। নেক্সট আমি কোনো সোশ্যাল পলিটিক্যাল থিঙ্কারের বিষয়ে যাব। নেক্সট কি বলছে? সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য কি? সমাজ বিমূর্ত এবং সম্প্রদায় মূর্ত। এটা জানলেই তোমাদের সমাজ এবং সম্প্রদায়ের পার্থক্যটা তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। মার্কসের কাছে শ্রেণী সচেতনার শর্তগুলো কি? মার্কসের কাছে শ্রেণী সচেতনার শর্তগুলো হচ্ছে শিল্পের কেন্দ্রীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার প্রসার। মার্কসের শ্রেণী চেতনার অর্থ কি? মার্কস তোমাদের ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন তোমাদের জানতে হবে। মার্কসের যে শ্রেণী চেতনা তার অর্থ কি? তার অর্থ হচ্ছে শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ একই শ্রেণীর, সেটাই হচ্ছে চেতনা। প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে একই শ্রেণী সেটাই তার চেতনা। নেক্সট বলছে মার্কস একবার বলেছিলেন যে পুঁজিবাদী সমাজ ব্যক্তিদের মধ্যে একটি ফেটিসিজম তৈরি করবে। সেটি কি? অ্যাকচুয়ালি সেটি হলো পণ্য। পণ্যই হচ্ছে পুঁজিবাদী সমাজের মধ্যে, সমাজ ব্যক্তিদের মধ্যে এটি তৈরি করবে। নেক্সট কি? মার্কসের বইয়ের শিরোনামটা কি যা পুঁজিবাদী অর্থনীতি কার্যকারিতা ব্যাখ্যা করে? ক্যাপিটাল। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মার্কসের বইয়ের গুরুত্ব বা বইয়ের গ্রন্থের নাম, যেটা তোমাদের ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আসতেই পারে। ঠিক আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে কেন মার্কস সামাজিক সম্পর্কের অধ্যয়নের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিতে একটি দ্বান্দ্বিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। দেখো, দ্বান্দ্বিক একটি সামাজিক যে অ্যান্সারটা আমরা করবো, যে দ্বান্দ্বিক পদ্ধতি তিনি কেন ইউজ করেছিলেন, কারণ তার যে দ্বান্দ্বিক পদ্ধতি ছিল সেটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা প্রত্যেকেই জানো। কেন সেটা তিনি ইউজ করেছিলেন? কারণ দ্বান্দ্বিক একটি সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে সামাজিক ঘটনাকে বিশ্লেষণ করার অনুমতি দেয়। অর্থাৎ কি সামাজিক ঘটনা বিশ্লেষণের জন্য তিনি দ্বান্দ্বিকটাকে ইউজ করেছিলেন, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট কি বলছে? মার্কস কেন জার্মান দার্শনিক জর্জ হেগেল দ্বারা দ্বান্দ্বিকের তৈরি বিশেষ যে ব্যবহার সেটা প্রত্যাখ্যান করেছিলেন? বিশেষ ব্যবহারকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ হেগেলের যে দ্বান্দ্বিক পদ্ধতি দিয়েছিলেন, মার্কস পরামর্শ দিয়েছিলেন যে হেগেলের দ্বান্দ্বিক বিশেষ ব্যবহারটা সেটা আদর্শবাদী ছিল, আর মার্কসের যে দ্বান্দ্বিক সেটা বস্তুবাদ প্রতিষ্ঠা করেছিল। তাহলে এটা তোমাদের আরেকটা তোমরা প্রশ্ন পেলে এখান থেকে তোমাদের আরেকটা কি প্রশ্ন হলো যে হেগেলের যে দ্বান্দ্বিক পদ্ধতি ছিল সেটা আদর্শবাদী ছিল এবং মার্কস হচ্ছে বস্তুবাদ ছিল। তাহলে যদি তোমাদের ম্যাচ মেকিং আছে, তোমাদের ধরো এই ম্যাচ মেকিং করতে দিল যে সঠিক কোড তোমরা নির্ণয় করো, সেখানে যদি তোমাদের এরকম আসে যে হেগেলের দ্বান্দ্বিকটা কীরকম পদ্ধতি সেটা আদর্শবাদী, এবং যদি তোমাদের আসে যে মার্কসের যে দ্বন্দ্ববাদ সেটা কীরকম, সেটা হচ্ছে বস্তুবাদ। ওকে। নেক্সট হচ্ছে মার্কসের মতে শ্রম শক্তির মূল্য কত? সেটা তার কাছে শ্রম শক্তি তার কাছে কীভাবে এসেছিল, এটা একটা প্রশ্ন। তিনি বলেছেন যে শ্রমিকের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় শ্রমের পরিমাণ, তার জীবিকা নির্বাহের জন্য যা যা শ্রম দরকার সেটাই তার শ্রম মূল্য। ঠিক আছে, সেভাবেই তাকে শ্রম মূল্য তাকে করতে হবে। নেক্সট, কোন চিন্তাবিদ মার্কসের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন? হেগেল। মার্কসের ওপর সব থেকে বেশি প্রভাব কে ফেলেছিল? হেগেল। তাই মার্কসের কথা বলতে গেলে হেগেলের কথা আমাদের বলতেই হয়।
কোন লেখক মানুষের চরিত্রের উপর শ্রম বিভাজনের প্রভাব সম্পর্কে মার্কসের মতো উদ্বেগ প্রকাশ করেছিলেন? অ্যাডাম স্মিথ। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, যে মার্কসের মতো আর কোন লেখক মানুষের শ্রম নিয়ে কথা বলেছিলেন? তিনি হলেন অ্যাডাম স্মিথ। ঠিক আছে, নেক্সট কি, কোন চিন্তাবিদ মার্কসের ওপর সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক প্রভাব ফেলেছিলেন? হেগেল। হেগেল হচ্ছে মার্কসের ওপর সব থেকে প্রভাব ফেলেছিল। মার্কসের মতো শ্রমের সম্বন্ধে, বিভাজনের সম্বন্ধে বইকে লিখেছিলেন অ্যাডাম স্মিথ। মার্কসের ওপর সব থেকে বুদ্ধিভিত্তিক প্রভাবকে ফেলেছিল অবশ্যই হেগেল, এবং মার্কসের ওই হেগেলের দ্বান্দ্বিক দ্বারাই তিনি কোনোভাবে পরিচালিত হয়েছিলেন। নেক্সট কি, মার্কসকে কমিউনিস্ট ইস্তাহার কে লিখেছিলেন? মার্কসকে নিয়ে কমিউনিস্ট ইস্তাহার কে লিখেছিলেন? অ্যাঙ্গেলস, ফ্রেডারিক এঙ্গেলস। তো এগুলো হচ্ছে একটু মাথায় রাখবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আমাদের আসতে পারে। লাস্ট যে প্রশ্নটা, মার্কসের মতে তার সময় শ্রেণী সংগ্রাম প্রধানত দুটি শ্রেণীর মধ্যে ছিল। কোন দুটি শ্রেণীর মধ্যে ছিল? সেটা হচ্ছে বুর্জোয়া আর সর্বহারা। এটা কারণ এগুলো কোন দুটি শ্রেণীর মধ্যে ছিল, এই দিয়ে তোমাদের নানা রকমের যে সাম্প্রদায়িক এইটা দিয়ে তোমাদের দুটো করে কোড দিতেই পারে। তো কোন দুটোর মধ্যে ছিল? বুর্জোয়া, সর্বহারা, এটা তোমরা মাথায় রাখবে। মার্কসে এটা আমি যে তোমাদের সাথে আলোচনা করলাম যে সোশ্যাল পলিটিক্যালের যে কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে মূলত তোমাদের ফার্স্ট যে জাস্ট সোশ্যাল পলিটিক্যাল ধারণা, সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ আলোচনা করলাম। এখনও আমি কোনো সোশ্যাল পলিটিক্যাল থিঙ্কারের কোনো এমসিকিউ নিয়ে আলোচনা করিনি। নেক্সট দিন আমি কোনো সোশ্যাল পলিটিক্যাল থিঙ্কার এবং তোমাদের যেগুলো আছে সিলেবাসের মধ্যে, মার্কস বলো গান্ধীজি বলো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।